নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আর নারদ নারদে আজকের বিষয়ের দিকে নজর রাখবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ব্রেকিং নিউজ। আইসিসির শত অনুরোধেও কিন্তু বাংলাদেশ তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ভারতের কোনো ভেন্যুতেই তারা টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয়, বরং তারা বিকল্প অন্য দেশে তারা টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে, এমনটাই তাদের বক্তব্য। আইসিসির প্রস্তাব মানতে নারাজ বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরশাহিতে ম্যাচ চাইছে বাংলাদেশ। ভারতের কোনো ভেন্যুতেই খেলতে রাজি হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। বাংলাদেশের যে ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তার সঙ্গে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক বা আসিফ নজরুল তিনি বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেটাররা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা ভারতে কোনো ভেন্যুতেই ম্যাচ খেলা নিরাপদ মনে করছেন না তারা। গত কয়েকদিন ধরেই এ নিয়ে জটিলতা শুরু হয়েছে এবং জটিলতা শুরু হয় যখন মুস্তাফিজুর রহমানকে কেকেআরের টিম থেকে বাদ দিতে বলা হয় এবং তাকে এদেশে বা এই কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল তিনি খেলতে পারবেন না জানিয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু বাংলাদেশ তারাও কিন্তু বেঁকে বসে। এই নিয়ে আমরা কথা বলবো। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। গৌতম দা, আইসিসি এবং বিসিবির মধ্যে বেশ কয়েকদিন ধরেই আলোচনা বৈঠক চলছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ রাজি হচ্ছে না ভারতে খেলতে, এমনকি ভারতে কোনো ভেন্যুতেই তারা খেলতে চাইছে না। কি চাইছে আলটিমেটলি তারা? দেখো, যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বাংলাদেশ হয়তো টি-20 বিশ্বকাপের বাইরে চলে যাবে বলে আমার মনে হয়। কারণ বাংলাদেশকে আইসিসি প্রথমে একটা চিঠি পাঠিয়েছিল, তার উত্তরে বাংলাদেশ চিঠি লেখে। তারপরে জানা যায় যে আইসিসি সরাসরি না বললেও বেসরকারিভাবে বলা হয়েছিল যে আপনাদের কলকাতায় খেলতে আপত্তি, ঠিক আছে, আমরা চেন্নাইতে খেলা দিচ্ছি, যেখানে পাকিস্তান লাস্ট বিশ্বকাপে মানে 2023-এর বিশ্বকাপে পাকিস্তান 3টে টিম ম্যাচ খেলেছে। পাকিস্তান নির্বিঘ্নে 3টে ম্যাচ খেলেছে, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। আর তার সঙ্গে দেব ত্রিবান্দ্রম। সো আপনাদের বম্বে আর কলকাতা থেকে ম্যাচ আমরা সরিয়ে নিচ্ছি, যদিও কোনো থ্রেট নেই, কিন্তু এই দুটো জায়গায় খেলো। কিন্তু আজকে আসিফ নজরুল দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে ভারতের কোথাও খেলবে না বাংলাদেশ। এবার এটা আমার মনে হয় না আইসিসি মেনে নেবে বলে, কারণ ভারতে খেলা সেই অর্থে তো বিশাল কোনো থ্রেট নেই। মানে বাংলাদেশি আম্পায়ার সৈকত তিনি খেলা পরিচালনা করছেন, কালকেই ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন, তাহলে থ্রেটটা কিসের? একজন লোক, একজন সিঙ্গুলার আম্পায়ার এসে তিনি ম্যাচ পরিচালনা করছেন, একটা গোটা টিম এসে থাকতে পারে না? এটাই বারবার করে বলার চেষ্টা হচ্ছে, কিন্তু বাংলাদেশ আজকে জানিয়ে দিল। এবং শোনা যাচ্ছে যে মহসিন নাকভি, যে পাকিস্তান বোর্ডের চিফ এবং যার সঙ্গে লাস্ট এশিয়া কাপে ভারতের এত গন্ডগোল হয়েছিল ট্রফি তার হাত থেকে না নেওয়া নিয়ে, তিনিও ওই আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর তাই আজকে বাংলাদেশ বলেছে যে তারা পাকিস্তানে খেলতে পারে, শ্রীলঙ্কায় খেলতে পারে, এমনকি সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে পারে, কিন্তু ভারতে খেলবে না। এটাও খুব আশ্চর্যজনক যে একটা টুর্নামেন্ট সেখানে পাকিস্তানে আদৌ হচ্ছেই না, অথচ বাংলাদেশ বলছে আমরা পাকিস্তানে খেলতে পারি। এবং বাংলাদেশের যে আমি বলবো ক্রিকেট মহল এটা নিয়ে কিন্তু খুব একটা খুশি নয়। এটা প্রবলেম হচ্ছে, সরকার একরকম ভাবছে, ক্রিকেট মহল তামিম ইকবালরা আরেক রকম ভাবছেন। এবং তারা পরিষ্কার চাইছেন খেলতে, না খেললে তারা জানেন যে জরিমানা হতে পারে, বাংলাদেশ আইসিসি থেকে সাসপেন্ড হতে পারে কিছুদিনের জন্য। কিন্তু এরা সরকার যারা চালান তারা কিছুতেই তাদের স্ট্যান্ড থেকে নড়ছেন না যে তারা ইমিডিয়েটলি ভারতে খেলবেন না, এবং এটা প্রায় ধনুর্ভঙা পণ করে বসে আছেন। আজকে প্রেস কনফারেন্সে আবার বলে দিলেন। তার মানে ধরে নেওয়া যায় যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসছে না। আইসিসির সামনে রাস্তা দুটো, এক বাংলাদেশকে সরিয়ে নতুন করে সূচি তৈরি করা, অথবা বাংলাদেশের আবদার মেনে নেওয়া। এখন অব্দি মনে হয় প্রথমটার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। আইসিসি প্রস্তাব মানতে নারাজ বাংলাদেশ। ভারতের কোনো ভেন্যুতেই তারা খেলতে চাইছে না, বিকল্প হিসেবে তারা শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরশাহিতে ম্যাচ চায় বাংলাদেশ। যদিও এক্ষেত্রে আইসিসি তাতে রাজি হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। হয়তো বাংলাদেশকে আমরা টি-20 বিশ্বকাপে নাও দেখতে পারি।
এবার আজকের বিষয়ের দিকে নজর রাখবো। নারদে আজকে যে বিষয়, বিধানসভা ভোট এগিয়ে আসছে, যতই এগিয়ে আসছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে জেলায় জেলায় পালা বদলের পালা চলছে। আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক দল বদলের ছবিটা স্পষ্ট হচ্ছে। কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে, কোথাও আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে, এবং কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনায় সরগরম আলিপুরদুয়ার। একাধিক ব্লকে একের পর এক যোগদান ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা। দেখুন। আর মাস দেড়েকের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যাবে এবারে নির্বাচনী নির্ঘণ্ট। তবে অনেক আগেই প্রচার পাল্টা প্রচারে সরগরম রাজ্য। তারই মধ্যে পাল্লা দিয়ে চলছে দল বদলও। আর এক্ষেত্রে আলিপুরদুয়ারে যেন রীতিমতো নিয়ম করেই চলছে দল বদল। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের উত্তর মহাকালগুড়ি এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ১০টি পরিবার। যোগদান কর্মসূচিতে তৃণমূল নেতৃত্ব যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলের দাবি, উন্নয়ন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আস্থা রেখেই এই পরিবারগুলি রাজ্যের শাসক দলকে বেছে নিয়েছে। জেলা সভাপতি প্রকাশ সিং বড়াইকের নির্দেশে এবং রাজ্যসভার সাংসদ ওনার নির্দেশে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে 10টি ফ্যামিলি যোগদান করেছে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে। এই যোগদান গোটা জেলা জুড়ে চলবে, কারণ জেলার মানুষ এখন বুঝতে পেরেছে যে বিগত 1.5 বছর হয়ে গিয়েছে আমাদের সাংসদ নির্বাচিত হয়েছে বিজেপির সাংসদ, তিনি জেলা জুড়ে কোনো রকম উন্নয়নের কাজ করেনি। অন্যদিকে আলিপুরদুয়ার জেলার ধৌলাছোড়া চা বাগানে ভিন্ন ছবি। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল 50টি শ্রমিক পরিবার। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও ও বিজেপি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। বিজেপির দাবি, এতে চা বাগান এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ল। বিজেপিতে যেসব কর্মী সমর্থকরা বসেছে তারাও উৎসুক যে তারা নিজেরা কাজ করবে, এবার তৃণমূলকে হাঁটাবে। সাধারণ লোকের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এবার দুর্নীতিবাজ, তোলাবাজ, কয়লা চুরি, পায়খানা চুরি থেকে শুরু করে এখন ফাইল চুরি অবধি যে মানুষ দেখেছে, সেটা সাধারণ মানুষ আর ভালো চোখে নেয়নি। এছাড়া কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল প্রায় 50টি পরিবার। যোগদান সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা নেতা শান্তনু দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। यूथ का जो बेरोजगारी का जो इशू है वो बहुत इम्पोर्टेंट हो गया है, क्योंकि यहाँ पे बहुत सारा ऐसा पार्टी है, रीजनल पार्टी, बहुत सारा नया नया पार्टी बना है। वो लोग इन लोगों का जो दुर्दशा है उसको लेके यहाँ पे मजाक किया है, इन लोगों को यूज़ किया है। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে আলিপুরদুয়ার জেলায় দল বদলের এই প্রবণতা রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই দলবদলের বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি তৃণমূলের প্রতিনিধিরা, রয়েছেন বিজেপি পক্ষ থেকে অলোক মিত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিমল সরকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি বিজেপি তৃণমূল এই বিষয়গুলোতে তো আসবোই, তবে পরিমলদা আপনার কাছে শুরুতে আসবো যে এবারের এই 26-এর নির্বাচনে আগে আগে একটা অন্য বৈপরীত্য ছবি বা বিপরীত ছবি দেখা যাচ্ছে। আমরা এর আগে দেখেছি হয় তৃণমূল থেকে বিজেপিতে, বা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে, বা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে। কিন্তু এবার একটা অন্য ছবি দেখা যাচ্ছে, যেটা খুবই ইন্টারেস্টিং লাগছে। মৌসুম বেনেজের নূর থেকে শুরু করে আজকেও দেখলাম 50টি পরিবার কালচিনি ব্লকের চুয়াপাড়াতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে। এই বিষয়টা আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ? কারণ আপনারাই বলে থাকেন যে এ রাজ্যে বাম কংগ্রেস বলে কিছু নেই, তাহলে কিসের টানে কংগ্রেসে, তৃণমূল ছেড়ে, শাসক দল ছেড়ে কংগ্রেসে যাচ্ছে বলে আপনার মনে হয়? তো সেদিন কংগ্রেসের থেকেও অনেক পঞ্চায়েত আমাদের তৃণমূলে চলে আসে। তো রাজ্যের বাসী, জেলার বাসী জানে যে তৃণমূল ছাড়া বিকল্প নাই, এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এরকম। এই বিজেপির মতো মানুষকে লাইনে দাঁড়ানোর সরকার, মানুষ পালানোর সরকার, আর সিবিআই ইডি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতেছে। আর ইলেকশন কমিশনকে
ব্যবহার করে এসআইয়ের মাধ্যমে কত লোক মানে অসুবিধার মধ্যে পড়তেছে। এই সরকারের সাথে মানুষ থাকবে না। আমরা বিভিন্ন জেলায় রাজ্যে দেখতেছি যে তৃণমূলের যে মিটিং মিছিল, মানে অজস্র লোক দিকে ভয়ে বিজেপি সরকার কোনো সময় ইডি, কোনো সময় সিবিআই, কোনো সময় এসআইয়ের মাধ্যমে দেখবেন যে এইবার 26-এর নির্বাচন আমাদের 21-এর নির্বাচনের থেকে অনেক ভালো হবে। আর এইবার দেশে সাংসদ আছে 5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা উন্নয়নমূলক কাজ নেই, কোনো কাজ দেখাতে পারবে না। তার জন্য সাধারণ মানুষ কিন্তু উন্নয়নের দিকে আছে, মমতা ব্যানার্জির দিকে আছে। বেশ, আমি আলোকদা আপনার কাছে আসবো। যেমন এটা যেমন ঠিক যে আপনাদের দলেও বেশ কিছু শ্রমিক পরিবার যোগদান করেছে, 50টি শ্রমিক পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে। পাল্টা আবার আপনাদের দল ছেড়েও তৃণমূল কংগ্রেসের যোগদানের ছবি দেখা যাচ্ছে। এই যে দল বদল নির্বাচনের মুখে মুখে, এটা কি মানে এ রাজ্যের রাজনীতিতে একটা আলাদা একটা প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে? নির্বাচন এলেই এই দল বদলের ছবি দেখা যায়। বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রথমেই আপনাকে যেটা বলি, আপনি প্রথমে বললেন যে টিএমসি ছেড়ে কংগ্রেসে, মানে টিএমসি দলের এমন পরিস্থিতি যে টিএমসি দলের কর্মীরা হচ্ছে যে টিএমসি তে কংগ্রেস হল, মানে যেই কংগ্রেস এই মুহূর্তে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দলে চলে যাচ্ছে টিএমসি কর্মীরা। তো সুতরাং বিজেপি ছেড়ে তৃণমূল তুলনা হবে না, কখনোই হবে না। তো আজকে যেই দলের নেত্রী ফাইল চুরি করে, যেই দলের সর্বভারতীয় সাধারণ কয়লা চুরি করে, যেই দলের মন্ত্রীরা চাকরি চুরি করে, যেই দলের যে মানুষের জন্য, যে গরিব মানুষের জন্য যে চাল ডাল আসে রেশন ব্যবস্থায়, সেই রেশন ব্যবস্থার চাল ডাল চুরি করে মন্ত্রীরা জেলে থাকে, তো তাদের সাথে বিজেপির তুলনা হবে না, স্বাভাবিক কথা। কিন্তু আজকে তৃণমূলের এমন পরিস্থিতি যে তৃণমূলের নেতারা কর্মীরা তৃণমূলকে ভরসা না করে তারা কংগ্রেসে চলে গেল, যেই দলে কিছু নাই জেনেও তারা আছে চলে গেল হচ্ছে কংগ্রেসে। তো এই হচ্ছে পরিস্থিতি আজকে তৃণমূলের। যে একজন বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি যে কয়েকদিন আগে যেখানে অভিষেক ব্যানার্জি আজকে বাগানের বিষয় এসেছিল, মাঝেরডাবড়ি বাগানে, সে তার মাঝেরডাবড়ি বাগান থেকে কয়েক কিলোমিটার দূরে আজকে কালচিনি রায়মাটাকে ভূখ হরতালে কর্মীরা বসেছে। অভিষেক ব্যানার্জির একবারও মনে পড়লো না যে আজকে আমার রাজ্যের যে যারা হচ্ছে কর্মী, যারা হচ্ছে বাগানের শ্রমিক, তাদের বিষয়ে আমি কথা বলতে এসেছি, তাদেরকে প্রতিশ্রুতি দিতে এসেছি। আর সেই বাগানের পাশেই কালচিনি বাগানে, রায়মাটাং বাগানে লোক ধর্নায় বসেছে, ভূখ হরতালে বসেছে। লজ্জা ছাড়া কি? আজকে অভিষেক ব্যানার্জি ওখানে যা বলেছে সেটা লালিপপ এবং হচ্ছে গোলগপ্পা, ওটা এখন মানুষ আর খায় না, ওটা এখন বাচ্চারাও খায় না। তো সুতরাং অভিষেক ব্যানার্জি এই কথায় কোনো রকম চাল ভিজবে না। আজকে বাগানের যারা শ্রমিক, যারা মজদুর, তারা আজকেও এমএলএ কাছে বলেছে যে আপনি আসুন, এবং এমএলএ গিয়েছে, সেখানে তার সামর্থ্য অনুযায়ী কম্বল বিতরণ করেছে। এটা আমি তো বললাম যে এটা যেমন ঠিক, এটা যেমন ঠিক আলোকদা, তেমন এটাও তো ঠিক যে আপনাদের দল ছেড়েও তো বেশ কয়েকটি পরিবার তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। তাহলে তারা তৃণমূল কংগ্রেসে গেল কেন আপনাদের দল ছেড়ে? নাম আপনি বলতে পারবেন না, আমি বলছি স্পেসিফিক নাম বলতে পারবেন না। কারণটা হচ্ছে বিজেপি দল থেকে কেউ তৃণমূলে যায়নি। আগের দিনও যে আপনারা দেখিয়েছেন যে কালচিনি বাগানে যে টয় লাইনে, সেটাও কিন্তু একজনও কিন্তু বিজেপির থেকে যায়নি। সেখানে যে কয়জন গিয়েছে তারা একসময় কংগ্রেস ছিলেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, যে আপনি বাকি দুটোকে বিশ্বাস করলেন, আপনি বাকি দুটো নিয়ে বেশ আনন্দে বললেন, যখনই বিজেপি ছেড়ে তৃণমূলে গেল তখন আপনি আর সেটা বলতে পারছেন না, তখন সেটা বলছেন যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে। একটু তো সত্যি কথা বলতে হবে। কে বললো যে বিজেপি ছেড়ে তৃণমূলে আসে না? একটু তো সত্যি কথা বলতে হবে। 10টা পরিবার বলে দিলাম, আপনাদের 50টা পরিবার বললাম যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে। আমি কারো স্পেসিফিক নাম বললাম কি, পরিবার কতগুলো যারা আপনাদের সঙ্গে যুক্ত ছিল, স্পেসিফিক নাম এখানে। এটা তো কেউই বড় নেতা নন, এরা কোনো বড় নেতা তো নন। না আমার আলোকদা, আমাদের যদি এটাই দেখানোর দরকার ছিল যে বিজেপি ছেড়ে তৃণমূলে যেত, তাহলে তো আমরা বাকিগুলো বলতাম না।
আমরা সবটাই বলছি, তাহলে আপনাকে সবটা ধরেই কথা বলতে হবে না। আপনি একটাকে বলছেন যে বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যাচ্ছে না, বাকিগুলোর ক্ষেত্রে ভালো, ঠিক আছে। এবার আপনি যে কথাগুলো বলেছেন দেখি পরিমলদা কি উত্তর দেয়। পরিমলদা অলোকদা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লালিপপ এইসব আর কেউ খাবে না, মানুষ আর ভুলবে না। এবার মানে এতটা দুরবস্থা নাকি আপনাদের দলে, যে কারণে অলোকদা আপনি প্লিজ একটু শুনবেন কি, কংগ্রেস ছেড়ে আপনাদের দলে, কংগ্রেস ছেড়ে আপনাদের দলে যাচ্ছে না, আপনাদের দল ছেড়ে কংগ্রেসে যাচ্ছে। 15 লাখ ঢুকবে, এটা লালিপপ না? না না, ফাইল চুরি করতে যায় না তো। অলোকদা প্লিজ, অলোকদা প্লিজ ওনাকে উত্তরটা দিতে দিন। প্রশ্ন করেছি যে আপনারা আমাদের থেকে অনেকটা দূরে বসে আছেন, ওটা কন্ডাক্ট করতে একটু হেল্প করুন। বললাম সমুদ্র থেকে এক বালতি জল তুললে পরে সমুদ্র যায় আসে না। পরিমলদা আমার প্রশ্ন উত্তর দিন। জল আসলে পরিমলদা প্লিজ, আমি যে প্রশ্নটা রাখলাম যে সত্যিই কি রাজ্যে তৃণমূলের অবস্থা এতটা করুণ হয়ে যাচ্ছে যে তৃণমূল ছেড়ে মানুষজন কংগ্রেসে যোগ দিচ্ছে, এইটা যেমন হচ্ছে আবার পাল্টা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আমি বললাম তো এই পালাবদলটা কিসের ইঙ্গিত দিচ্ছে আপনাদের? এই এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা, মৌসুম বেনজির নূর তিনিও কি বিচ্ছিন্ন ঘটনা? বিচ্ছিন্ন ঘটনা ইলেকশন সময় ঘটে। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা দুই একটা এরকম ঘটবে, কিন্তু মৌসুম নূর তিনি আপনার দলের সাংসদ ছিলেন দাদা। অলোকদা প্লিজ, আমি জানি আপনি এখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছেন, বাট এটা আমার আজকের বিষয় নয়, প্লিজ একটু শুনুন না। এটা কোনো প্রভাব পড়বে না ইলেকশনে, এটা কোনোদিন কোনো ইলেকশনে প্রভাব পড়বে না। কোনটা? মৌসুম ইলেকশনে প্রভাব পড়বে না, এটা আপনারা দেখবেন 2026-এ বুহারা হারবে বিজেপি, কারণ মানুষের কাজ করে না তো বিজেপি। আচ্ছা, বিজেপি মানুষের কাজ করে না, সেক্ষেত্রে পরিমলদা বিজেপির অভিযোগ যে এই রাজ্যে আপনারা বিজেপি বিধায়কদেরকে কাজ করতেই দেন না। পরিমলদা বিজেপির অভিযোগ, আরে বাবা অলোকদা প্লিজ, আমি আপনার হয়ে প্রশ্ন রাখছি, একটু শুনুন। এত অধৈর্য হয়ে পড়ছেন কেন? 100 দিনের কাজ কেন বন্ধ করে রাখছে পরিমলদা এই রাজ্যে আপনারা বিজেপি বিধায়কদেরকে কাজ করতে দেন না, প্রশাসনিক বৈঠকে ডাকেন না বিজেপি বিধায়কদের, এটা তো বিজেপির অভিযোগ, তাহলে কাজ করবে কি করে? আমাদের জিপি, আমাদের লতাবাড়ি জিপি, আমাদের বিডি অফিস, জেলা পরিষদ ওনার জন্য তো খোলা আছে, কাজ তো টুকটাক এক দুইটা হয়েছে, কিন্তু কাটমানি 30% নেয়, তার জন্য বন্ধ আছে। বিধায়ক আর সাংসদ 30% কাটমানি, তার জন্য অনেক জায়গায় কাজটা বন্ধ হয়ে আছে, সব জায়গায় খোলা আছে, আসুক, করতে আসুক। ওদের তো কোথায় কাজ হচ্ছে এটা তো না বলতেই পারবে না কোথায় কাজ হচ্ছে। এবার আলোকদা বলুন। পরিমলদা এবার আলোকদাকে বলতে দিন, উত্তর দিতে দিন ওনাকে। পরিমলদা প্লিজ, আলোকদা বলুন। বলতে পারবে না না, পরিমল সরকার কি জানেন যে জেডিএর চেয়ারম্যান এখনো জেলে আছে, এরপরে গঙ্গা প্রসাদ জেলে থাকবে? জানেন না? একটু পার্টিটা করলে ভালো করে মানে শিখে আসতে বলুন পরিমল সরকারকে। উনি জানেন না যে উনি যে জেডিএর সেই জেডিএর চেয়ারম্যান বাহাদুরি দেখাচ্ছ, বাহাদুরি শুভেন্দু অধিকারী ব্যাটে কেন ইডি যায় না বলতে পারবে? সিবিআই যায়নি। না না, তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা বিজেপিতে পাঠাই দিব, তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা বিজেপিতে পাঠাই দিব। এটাই তো আমাদের তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা তো বিজেপিতে পাঠাই দিব, ওইখানে যা সাধু হয়ে যাবে, ওইখানে নেতা হয়ে যাবে। যদি আমাদের দুর্নীতিতে কেউ ধরা পড়ে তাহলে তো আমাদের জায়গা আছে, ডাস্টবিনে ফেলাই দিব, বিজেপির ডাস্টবিনে ফেলাই দিব, সেখানে ওরা নেতাগিরি করবে। আমাদের তো জায়গা আছে বিজেপির ডাস্টবিন, ওইখানে ফেলে দিব। দুর্নীতি করলে যেরকম শাস্তি দেওয়া হয়, জেলে ভরা হয়, সেরকম আমরা বিজেপিতে পাঠাই দেব। ফাইল কিসের ফাইল? ওইটা অগ্নিকন্যা, সেটা ইডিকে বুঝাই দিছে যে মমতা ব্যানার্জি কি জিনিস, এটা আমাদের অস্তিত্ব নয়। ইডি যা খুশি করতে পারা যাবে না, ইডিকে টাকা দিয়ে দালালি করতে দিব না আমরা, টাকা দিয়ে দালালি করতে দিব না ইডিকে, ইডি সিবিআই কে দালালি করতে দিব না। ইলেকশন আসলে পরে সব রাজ্যের মধ্যে ইডি আর সিবিআই ব্যবহার করতে দিব না বাংলায়।
মানে যেখানে ইলেকশন হবে সেইখানে বিরোধীদের বাড়িতে ইডি যাবে, আরে সিবিআই যাবে, কেন ওদের এখানে আচ্ছা, যাবে না? অলোক দা এবং পরিমল দা দুজনকে একটু থামতে বলবো। আপনারা বিষয় একটা দিক থেকে আরেকটা দিকে চলে যান, স্বাভাবিক এই বিষয়গুলো উঠবে, কিন্তু অলোক দা প্লিজ 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 প্লিজ, পরিমল দা, অলোক দা প্লিজ, এই যে অলোক দা আমি আপনার কাছে আসবো যে যেখানে মানুষের পাশে থাকো, মানুষ নিয়ে রাজনীতি করো। পরিমল মমতা ব্যানার্জি দা প্লিজ, এই যে তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান করলো পরিবারগুলো, বলুন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতেই আস্থা রাখতে চাইছে। অলোক দা আপনার কাছে এই প্রশ্ন, উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তাতে আস্থা রাখছেন, পাল্টা আপনাদের মানে পক্ষের বক্তব্য যদি বলি, তাহলে এই যে ধরুন আপনারা শ্রমিক সংগঠনের মানুষজনকে দলে যোগদান করাচ্ছেন, তাতে আপনাদের শক্তি হয়তো বাড়ছে, কিন্তু এই আলিপুরদুয়ার মনে রাখতে হবে যে এখানে আপনাদের শক্তি তো ছিলই, বরং কিছুটা কমে গেছে, আপনাদের দেওয়া টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। আলটিমেটলি তারই কি পাল্টা হিসেবে আপনি কিছু লোককে, কিছু কয়েকটা পরিবারকে বিজেপিতে যোগদান করালেন? মানুষ, উত্তরবঙ্গের মানুষ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখছেন? না না, কখনোই না। আজকে ধূপগুড়িতে একজন এমএলএ আছেন, তার কাছে যায়নি। আজকে কুচবিহারে বাসুনিয়া পরিবার, এমপির পরিবার, তিনি আজকে বিজেপিতে জয়েন করেছেন গতকালকে। আজকে মৌসুম ম্যানেজার চলে গেছেন। আজকে তাদের যে দুধেল গাই হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির উল্টো দিকে বলছেন। তা আজকে মুসলিম সম্প্রদায় যারা হচ্ছে এতদিন বলতো যে আমাদেরকে, এখন তারা বলতে শুরু করেছে যে হুমায়ুন কবিরকে তো আমাদেরকে ন্যাপকিন হিসেবে ব্যবহার করেছে। হুমায়ুন কবিরকে তো বিজেপি ব্যবহার করছে টাকা দিয়ে। বিজেপি এত দেউলিয়া হয়ে গেছে, হুমায়ুন কবিরের মতো লোককে ধরতে হচ্ছে ওদের। বিজেপি এত দেউলিয়া, মসজিদ বানানোর টাকা দিচ্ছে। পরিমলদা বলছেন হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করছেন, আপনারা ব্যবহার করেছেন হুমায়ুন কবিরকে। মানে হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করছেন টাকা দিয়ে মসজিদ তৈরি করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। প্রথমে ইডি সিবিআই দিয়ে কাজ হচ্ছে না, এখন মসজিদ বানানোর টাকা দিচ্ছে হুমায়ুন কবিরকে মসজিদ বানানো। হুমায়ুন কবিরের ফান্ডে এত টাকা ঢুকছে কোথায়? ওখানে তো ইডি লাগে না। হুমায়ুন কবিরের ফান্ডে এত মসজিদ বানানোর টাকা ঢুকছে, ওখানে ইডি সিবিআই কেন লাগে না? হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে ফান্ডে এত টাকা ঢুকছে, ওখানে সিবিআই কেন লাগে?